নমস্কার, আমি শুভ্রাংশু। শুরু করছি আজকের হাওয়া কেমন। এখন সাত সকালে গতকালের ঘটনাটা আমাদের মনে পড়ে যাচ্ছে। কেঁপে উঠেছিল এই কলকাতা, ভূমিকম্প, এবং মাত্রাটা ভয়ঙ্কর বেশি রকম ছিল। আর একটু এদিক ওদিক হলেই যাতা হয়ে যেত। এই যে শহরে আমরা সকলেই ভাবি যে আমরা প্রত্যন্ত গ্রাম থেকে একটা ফ্ল্যাট কিনবো, একটা বাড়ি কিনবো, সেই কলকাতা শহর কেঁপে উঠেছিল। ভয় লাগছিল যদি ভেঙে যায়, একটা বড় যদি সুনামি হয়ে যায় তাহলে কি হতো। এত কোটি কোটি লোক, এত মানুষ এখানে থাকে, কি হতো, এটা কতটা ভয়ের, সেই সব জানার জন্য আজকে আমরা সাধারণ মানুষদের সঙ্গে সঙ্গে এমন কিছু মানুষের কাছে এসেছি যারা এই বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন ভূবিজ্ঞানী সুজীব কর, আছেন গোপীনাথ বাবু, যিনি হচ্ছেন বিপর্যয় মোকাবেলা বিশেষজ্ঞ। আমরা প্রথমেই চলে যাব ভূবিজ্ঞানীর কাছে জেনে নেব। আচ্ছা সুজীববাবু, একটা কথা বলার, এই যে এত বড় বড় বাড়ি গজিয়ে উঠেছে, এই যে কলকাতা শহরে আমরা সবাই ভাবি ফ্ল্যাট কিনবো, সমস্ত টাকা দিয়ে ফ্ল্যাট কিনছি, এই শহরে আমরা কি নিরাপদ, আদৌ নিরাপদ? না, দেখুন, বেসিক্যালি শহর কলকাতা কিন্তু কোনো অংশে নিরাপদ নয়। বহু বছর আগে আমরা বলতাম খুব নিরাপদ শহর। তার কারণটা হচ্ছে এখানকার যে সিসমিক জোন, অর্থাৎ যেটা ভূমিকম্প প্রবণতার ভিত্তিতে যেটাকে মেজারমেন্ট করা হয়, সেই দিকে এটার স্কেলটা অনেক নিচে ছিল। কিন্তু পরবর্তী সময় আপনারা জানেন বহু বাড়িঘর বানানো হয়েছে, এই শহরের তলা দিয়ে মেট্রো রেল গেছে, এবং এই শহরেই গঙ্গা নদীকে এপার ওপার করে দেওয়া হয়েছে খনন করে। আপনারা জানেন যে এই যে প্রাচীন শহর, সেটা কিন্তু অত্যন্ত কোমল পলিমাটির উপরে গড়ে উঠেছে। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা গতকালকের যে ইনসিডেন্টস, অর্থাৎ বঙ্গোপসাগরের ভূমিকম্প এসে পৌঁছলো কলকাতায়। বেসিক্যালি ভূমিকম্প সংঘটিত হয়েছে ইওসিন হিঞ্জ রেখার ওপরে। এই ইওসিন হিঞ্জের প্রান্তবর্তী অঞ্চলে রয়েছে 85 ডিগ্রি রিজ। বেসিক্যালি এই ইওসিন হিঞ্জ একদম দক্ষিণে কন্যাকুমারী থেকে বিস্তার লাভ করছে উত্তর পূর্ব ভারতের শিলং পর্যন্ত। এই ইওসিন হিঞ্জের মধ্যে দিয়েই ভূমিকম্পের তীব্রতা কলকাতা শহরের মধ্যে দিয়ে পাশ করে গেছে। যে ধরনের কম্পন সংঘটিত হয়েছিল কালকে, তার থেকে রিক্টার স্কেলে যদি আর এক কম্পন মাত্রা বেশি হতো, তাহলে কালকেই তীব্র সুনামি হয়ে এই কলকাতা শহরের উপর দিয়ে জল পেরিয়ে যেতে পারত। গতকালকে ওই এক বেড়ে গেলে এক যদি রিক্টার স্কেলে বাড়তো, ভয়ঙ্কর অবস্থা। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 30 সেকেন্ডের কাছাকাছি। এটা যদি 50 বা 60 সেকেন্ডের কাছাকাছি আসতো, তাহলে কিন্তু এই শহরের 80% বাড়ি এই কম্পনেই পড়ে যেত। কলকাতার 80% বাড়ি থাকতো না। একদম। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে কলকাতার মাটির স্তর, ওপরের স্তরটা হচ্ছে নাম বলা হয় কালীঘাট ফরমেশন। এটার গভীরতা হচ্ছে 18 থেকে 20 মিটারের কাছাকাছি। এই স্তরটাকে বারবার কেটে আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন করছি, কিন্তু বেসিক্যালি এই স্তরই কলকাতা শহরকে ধরে রেখেছে। আমরা যতবার এই স্তরের উপরে খনন করব, যত কনস্ট্রাকশন করার চেষ্টা করব, তত এই শহর কিন্তু দুর্বল হবে। আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই বউবাজার এলাকা, এই এলাকার মাটির তলা দিয়ে কিন্তু গঙ্গার জোয়ারের সময় জল প্রবেশ করে, আবার ভাটার সময় এখান থেকে জল বেরিয়ে যায়। এই যখন জল প্রবেশ করছে মাটির তলা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে, তখন সে ধৌত প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে পলি রাশি মাটির তলা দিয়ে টেনে গঙ্গা নদীতে চলে যায়। মানে মাটির তলা দিয়ে হচ্ছে, উপরে কিছু দেখা যাচ্ছে না, ভিতরে সব হচ্ছে। অর্থাৎ আমরা যেন একদম ঝুলন্ত একটা দোলনার ওপরে টোটাল শহরটা বসে আছে, তলার মাটি আস্তে আস্তে ফাঁপা হয়ে যাচ্ছে। সুতরাং এই শহরকে বাঁচাবার চেষ্টা না করে নতুন কনস্ট্রাকশন আরও কিছু গঠন করব, এটা যদি পরপর করতে যাই, তাহলে কিন্তু এই শহরের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। আপনারা জানেন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলতলের উচ্চতা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, এবং এখন যেটা সারাসারির বান আসে, সেই সারাসারির বানের থেকে কলকাতা শহরের উচ্চতা থাকে মাত্র 1 মিটারের কাছাকাছি। সুতরাং বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আগামী 2 থেকে 4 বছরের পরে এই জলস্তরের উচ্চতা কিন্তু টাচ করবে। ফলে এই যে ডিগ্রেডিং সিটি, অর্থাৎ ধীরে ধীরে অবনমিত হয়ে যাচ্ছে এই শহরের ওপর প্রত্যেক দিন জোয়ার ভাটার সময়
সময় গঙ্গা নদীর জল কিন্তু প্রবেশ করে যাবে। সুতরাং এই যে ভয়ঙ্কর একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের হাত থেকে এই শহরকে যদি বাঁচাতে হয় তাহলে অত্যন্ত দ্রুত গতিতে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং অনতিবিলম্বে এই কলকাতা শহরকে বাঁচাবার জন্য পজিটিভ পদক্ষেপ সরকারকে নিতে হবে। এটা কিন্তু মানুষের মানে যে জ্ঞান বৃদ্ধি হলো, মানুষ জানলো, তার দ্বারা কখনোই সম্পন্ন হওয়া সম্ভব হবে না। এটা একটা ভয়ঙ্কর কথা বলছে, মানুষের জ্ঞান বৃদ্ধি, মানুষ ভূগোলের বইয়ে কি পড়লো, ভূবিজ্ঞানী কি বললেন, এসব না হবে না। কিন্তু যেটা কথা হচ্ছে, এই যে বিপর্যয়, আমরা একের পর এক বাড়ি দেখছি গড়ে উঠছে, সামান্য শতক বাড়ি, 1 কাঠা জমি বিশাল বহুতল হয়ে যাচ্ছে, গাছ নাই, গাছ কেটে দিচ্ছে, গোটা রাজ্য থেকে মানুষ কলকাতায় ছুটে আসছে, আর শহর গড়ে ওঠেনি। এই একটাই শহর আমাদের, একটাই মুখ কলকাতা, যদি ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, কি হবে? আমাদের সঙ্গে রয়েছেন যিনি আছেন, তিনি হচ্ছেন বিপর্যয় মোকাবিলার বিশেষজ্ঞ। আচ্ছা, কি হবে বলুন তো? আসলে আপনি যেটা বললেন, কালকে যেটা আমাদের ফিলিং হয়েছে, যেটা আমরা অনুভব করেছি, সেটা যথেষ্ট পরিমাণ ছিল। হঠাৎ করে একটা ভাইব্রেশন, এবং পরে খোঁজ নিয়ে জানা গেল যে এটা কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে সেটা সমুদ্রের নিচে হয়েছে। না, আপনি পূর্ব মেদিনীপুর, আমার ভূবিজ্ঞানী বলে দিয়ে সব, এখানে কি হবে বলতে হবে। হ্যাঁ, সেটাই আসছি আমি। স্যার যেটা বলছিলেন, এইটা যদি রিক্টার স্কেলের 1 বৃদ্ধি পেত, মানে 6-এর বেশি হলে পরে, আর 40 কিলোমিটারের মধ্যে যদি ডেপথ অফ এপিসেন্টারটা হয়, কালকেও আমি সেটা বলেছি অন টেলিফোন, আমাকে যেটা জিনিসছিল, তাহলে সুনামি হওয়ার একটা চান্স থাকতো। আর এইটা কিন্তু 1964-এ বৈজ্ঞানিক এটা প্রতিস্থাপন করেছেন। এই যে এত বড় বড় বাড়ি হচ্ছে, সেই জায়গায় আসছি, সেটা আমরা এখনো মানি না। তারপরে এই যে শহর কলকাতা তৈরি করেছি, ঘন ঘন বাড়ি তৈরি করেছি, সেই বাড়িগুলো এক সময় কিন্তু আর্থকোয়েকের জন্য আমরা কোনো রকম রিমেডিয়াল মেজার নিতাম না। কারণ স্যার যেটা বললেন যে আগে এখানে রিক্টার স্কেলে যে জোনটা ছিল সেটা অনেক কম ছিল, যে এখন সমস্ত বাড়ি কিন্তু আর্থকোয়েক রেজিস্ট্যান্ট করা হয়। মানে সেটা কতটা করা হয় জানি না, সেটা টেকনিক্যালি হওয়া উচিত এবং মানে আইনে তাই বলা আছে। তো এবার এই ঘন ঘন বাড়িগুলো এখানে হওয়ার ফলে, যেহেতু এটা রেজিস্ট্যান্ট নয়, যা খুশি হতে পারে। এবং সবথেকে বড় কথা যেটা আমি এমনিতে আলোচনা করছিলাম, এই বাড়িগুলোর কাছাকাছি একটা বড় ফাঁকা ময়দান থাকা দরকার, যে কারণে যখনই ভূমিকম্প হবে বেশি পরিমাণে, তখন যাতে সবাই ইভ্যাকুয়েশন করে গিয়ে ওই মাঠে আশ্রয় নিতে পারে। ভূমিকম্পের সময় কোনো শেল্টার দরকার নেই, ভূমিকম্পের সময় খোলা আকাশ দরকার, যেটা অনেক দূরে বিল্ডিংগুলো থাকবে, যাতে বিল্ডিংগুলো পড়লেও কারোর গায়ে না পড়ে। তো সেইটা ভীষণভাবে জরুরি। এবং মানে শহর কলকাতা, যে সবাই কলকাতা আসার চেষ্টা করবে, চাকরি পাওয়ার চেষ্টা করবে, আমার যেটা মনে হয় মানে এক্সপ্যান্ড করতে হবে। মানে বম্বে যেরকম প্রচুর এক্সপ্যান্ড করছে, কিন্তু তারপরেও বম্বে ডেন্সিটি ইজ ভেরি হাই। আমাদেরও কলকাতা এক্সপ্যান্ড করছে, কিন্তু রাজারহাটের দিকে কতজন মানুষ বাস করে? সবাই তো আমরা এদিকটাই রয়েছে, এদিকটা ঘনত্বটা অনেক বেশি। এই ঘনত্বটা কমাতে হবে। এবং মাঝে মাঝে উনি বলছিলেন যে 80% বাড়ি ভেঙে পড়তে পারতো, মানে যদি এক বেড়ে যেত, অথবা যদি আপনার ওই সেকেন্ড 30 সেকেন্ডের বদলে ওটা যদি 50 সেকেন্ড হয়ে যেত। সেটাই তো, মানে আগেকার দিনে তখন আমাদের জোনটা ওইভাবে কম ধরা ছিল, কিন্তু তখন সেই জন্য আর্থকোয়েকের জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করতাম না, আমরা উইন্ডের জন্য বিল্ডিং ডিজাইন করতাম। তো এখন কিন্তু মানে দুটোর মধ্যে যেটা ওয়ার্স্ট কেস সেটা নেওয়া হয়, কারণ দুটোর ক্ষেত্রেই উইন্ডের ক্ষেত্রে হরিজন্টাল আসবে, আর আর্থকোয়েকের ক্ষেত্রে দুটো। এখানে তো আমরা দেখতে পাচ্ছি দুটো বাড়ি এমনি হেলে যাচ্ছে, সেটার কারণ অন্য। সেটা খানিকটা স্যার টাচ করেছেন, যে এখানকার যে মানে কি বলবো, মানে অ্যালুভিয়াল সয়েল আমরা বলি, এবং সফট অ্যালুভিয়াল, এবং যার জন্য কলকাতায় ওপরের পোর্শনটা পুরো কানামাটি রয়েছে, নিচে অনেক নিচে গেলে স্যান্ড পাওয়া যায়। এবার এখানে যদি কোনো আনইভেন সেটেলমেন্ট হয়ে যায়, তার জন্য বড় আর্থকোয়েক দরকার নেই, সেটা আমরা দেখেছি। হ্যাঁ, তো সেখানে গিয়ে বাড়িগুলো হেলতে থাকবে, একটা বাড়ি হেলা মানে তার আবার প্রেশারটা দিকে আসবে। তো এরকম বিভিন্ন রকম জিনিস আছে। মানে বড় আর্থকোয়েকেরও দরকার নেই, আমাদের কলকাতায় যা অবস্থা, বড় আর্থকোয়েকেরও দরকার নেই বলছে উনি। তো বিপর্যয় মোকাবিলা, উনি তো ভয়ঙ্কর কথা বলছেন, এমনি ভেঙে যাবে বাড়িটারি। বেসিক্যালি দেখুন, আমরা আমার পাবলিশ যে রিসার্চ পেপারটা, সিটি অন দ্য ক্র্যাডল, মানে দোলনায় বসে যেন শহরটা দুলছে, তলাটা ফাঁপা,
বেসিক্যালি আস্তে আস্তে প্রত্যেক দিন এই ধৌত প্রক্রিয়ায় যে সেডিমেন্টগুলো বেরিয়ে যাচ্ছে, আমরা কিন্তু কোনো পরিকল্পনায় এটাকে ভাবছি না। ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় লিকুইফ্যাকশন হচ্ছে, অর্থাৎ মাটি যেটা ছিল সেটা দইয়ের মতো বা ঘোলের মতো হয়ে তলা দিয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে বাইরের থেকে কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। যখনই জলস্তর নেমে যাচ্ছে, কলকাতা আপনারা জানেন সমস্ত পুকুর চুরি হয়ে গেছে, কোনো রিচার্জ পয়েন্ট নেই, যার ফলে যখনই তলার থেকে মাটি শুকোচ্ছে তখনই আস্তে আস্তে বিল্ডিংগুলো তাদের ওয়েট ধরে রাখতে না পেরে বিভিন্ন দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ যে যেদিকে বেশি শূন্যস্থান পাচ্ছে সেই দিকটাতে বেশি বাড়ছে। এই মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কলকাতা দাঁড়িয়ে আছে, মানে বলছে মাটির তলা আর কিছু নেই। এবং সামান্য উনি যেটা বললেন ভয়ঙ্কর কথা বলেছেন, মাত্র 10 সেকেন্ড আরও যদি বেড়ে যেত, 30 সেকেন্ড হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষের কথা শুনলাম, আজকের হাওয়া কেমন আমরা এই ভয়ঙ্কর কথা শুনলাম। আগামীকাল ফের এই সময় হাওয়া কেমন জানবো। আপাতত এই পর্যন্ত হাওয়া কেমন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।